অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখছেন চ্যানেল আইয়ে আছেন এবং আমাদের নিয়মিত আয়োজন বিআরবি হসপিটাল টেলি প্রেসক্রিপশন আয়োজনটিতে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো শিশুদের হৃদরোগ এবং চিকিৎসা। এবং এই বিষয়ে কথা বলার জন্য একজন স্বনামধন্য চিকিৎসককে আজকে আমরা আমাদের আয়োজনে পেয়েছি। চলুন আগে পরিচিত হয়ে নিই, তারপর মূল আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত আলম। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন শিশু হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তিনি বিআরপি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের আয়োজনে আসার জন্য। কেমন আছেন? আছি ভালো, ইনশাল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আজকে আসলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যেটা আসলে সচরাচর যে খুবই কমন তা না, আবার এখন দেখা যাচ্ছে অনেকাংশে এটি একটি সাধারণ রোগে পরিণত, রোগ বলবো বা একটা বিষয় পরিণত হয়েছে। সেটি হলো শিশুদের হৃদরোগ। এবং অবশ্যই যেহেতু একটু জটিল বিষয়, আমি চাইবো আপনি সহজভাবে আমাদের দর্শকদের কাছে যদি তুলে ধরেন। তাই প্রথমে একটু জেনে নিতে চাইবো যে আসলে শিশুদের কি কি সাধারণত হৃদরোগ বা হৃদরোগ জনিত সমস্যা হয়ে থাকে। একটা খুবই সুন্দর এবং একটি কমন প্রশ্ন করেছেন। শিশুদের হৃদরোগটা আসলে দুই রকমের হয়। একটা হচ্ছে যে অর্জিত, যেটা শিশু জন্মের পরে সেটা হৃদরোগটা দেখা দেয়। আর একটা আছে জন্মগত। সেই জন্মগত হৃদরোগটা আসলে মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন থেকে তার ডিজিজ প্রসেসটা শুরু হয়। রোগের যে ইয়েগুলো প্রসেসটা শুরুই হয় জন্মগত, মানে জন্ম থেকে মায়ের পেটে থাকতেই শুরু হয় সেটা, এবং সেটা জন্মের পরেও পারসিস্ট করে, থেকে যায়। ফলে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অর্জিত, একটা হচ্ছে জন্মগত শিশুদের হৃদরোগগুলো। আচ্ছা, তো সেক্ষেত্রে যে আপনি বলছিলেন যে মায়ের শরীর মানে বাচ্চা বড় হতে থাকে, যখন সেই ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে আসলে হৃদরোগের বিভিন্ন রকমের জটিলতা থাকতে পারে, সেই বিষয়টি কি একটু আলোকপাত করবেন? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে মায়েদের কি কি জিনিস থাকলে সাধারণত বাচ্চার হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে, তার কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা বলি, যে এইসব রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে আমরা সন্দেহ করি যে তাদের হৃদরোগ থাকতে পারে। যেমন কমন একটি প্রবলেম হচ্ছে যে প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস মেলাইটাস, অথবা আগে থেকে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তাদের বাচ্চা যেগুলো আসে পেটে তাদের জন্মগত হৃদরোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার দেখা যায় কি আগের যে বাচ্চা ডেলিভারি হয়েছিল তাদেরও জন্মগত হৃদরোগ আছে, কিংবা বাবা মায়েরই জন্মগত হৃদরোগ আছে, কিংবা দেখা গেল কি যে একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন প্রথম যে 3টা মাস সেটাকে আমরা বলি অর্গানোজেনেসিস, অর্থাৎ অর্গানগুলো তৈরি হইতে থাকে যে প্রথম 3 মাস। সেই 3 মাসের সময় যদি তার কোনো মায়ের কোনো জটিলতা থাকে, মা কিছু মেডিসিন আছে যেগুলো যদি সেবন করে, মা যদি অ্যালকোহল সেবন করে, মানে স্মোকিং করে, কিংবা দেখা গেল যে এক ধরনের জ্বর আছে যেগুলোকে বলা হয় জার্মানস মিজেলস, গায়ে র্যাশ হওয়া, এই ধরনের যদি কোনো রিস্ক ফ্যাক্টরগুলো থেকে থাকে, কিংবা এখন তো আরও আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে আসে, যেমন টেস্ট টিউব বেবি, কিংবা যেগুলোকে আমরা বলি যে আইভিএফ বেবি, এদেরও দেখা যায় কি হৃদরোগের ঝুঁকির মধ্যে পড়ে যায়। এবং এক্ষেত্রে হৃদরোগ, জন্মগত হৃদরোগ হওয়ার চান্সটা বেশি। আবার যারা দেখা যায় যে যারা স্লাম এরিয়াতে থাকে, বস্তি এলাকাতে থাকে, দরিদ্র মানুষ, তারা অত পরিচ্ছন্নতা মেনটেন করতে পারে না, তাদের দেখা যায় কি প্রায়ই গলা ব্যথা হয়, ঠান্ডা কাশিজনিত অসুবিধা হয়। এই যে গলা ব্যথা, এটা এইখান থেকে কিন্তু এই ইনফেকশন হয়ে সেটা কিন্তু হৃদরোগ আকারে ছড়াতে পারে। এইভাবে আসলে হৃদরোগগুলো বাচ্চাদের হয়ে থাকে। তো আসলে আমাদের দেশে এখন অনেক চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। আপনার কাছে যদি একটু সহজভাবে জেনে নেই, কারণ আজকে দর্শকদের মাঝে অনেকেই হয়তো থাকতে পারে যে তাদের বেবিরা সেম প্রবলেমে ভুগছে। তো সেক্ষেত্রে সেই চিকিৎসা ব্যবস্থাটার বিষয়ে যদি একটু আমাদেরকে আলোকপাত করতেন। চিকিৎসা ব্যবস্থা যাওয়ার আগে আমরা আসলে চিন্তা করি যে একটা বাচ্চা যখন হবে তাকে আমরা কখন সন্দেহ করব যে তার হৃদরোগটা আছে। যেমন হচ্ছে যে জন্মের পরপরই কোনো বাচ্চা দেখা যায় কি যে নীল হয়ে যাচ্ছে। সাধারণত জন্মগত হৃদরোগটা 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে নীলাভ জন্মগত হৃদরোগ, একটা হচ্ছে অনীলাভ জন্মগত হৃদরোগ। যাদের নীলাভ জন্মগত হৃদরোগ এগুলো সাধারণত একটু জটিলতর হয়।
অনিলাভ জন্মগত হৃদরোগ যেগুলো সেগুলো অতটা জটিলতর হয় না। যদিও হৃদরোগটাই জটিল, কিন্তু তার মধ্যেও জটিলতর যদি আমরা বলি তাহলে নীল হয়ে যাওয়ার যে প্রবণতাটা থাকে, বাচ্চা হয়েই কান্না করলে নীল হয়ে যাচ্ছে, হাতের তলা পায়ের তলা নীল থাকছে, বাচ্চা খেতে গেলে দেখা যাচ্ছে যে একটু অল্পতেই হাঁপায়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু সন্দেহ করি যে তার জন্মগত হৃদরোগ থাকতে পারে। অথবা দেখা যায় কি যে আনএক্সপেক্টলি তার শ্বাসের গতি অথবা আমরা যে নারীর গতি বলি পালসের গতিটা বেশি, তখনও আমরা একটু সন্দেহ করি এটা হৃদরোগ থাকতে পারে। এবং যেটা আপনি বললেন যে আমরা যেটা ধরে নিই যে ঠান্ডা কাশি গলা ব্যথা যেগুলো যাদের থাকে তাদের যদি আবার পরবর্তীতে বুকে ব্যথা হয়, এরকম কিছু বিষয় থাকে যেখানে আমরা বলি যে এটাকে তার কি বাত জ্বর হলো কি না। হ্যাঁ, সেখানে আমরা চিন্তা করে থাকি যে শিশুদের হৃদরোগ এভাবে হতে পারে, সেক্ষেত্রে আমরা সন্দেহ করে থাকি। একটা হচ্ছে সন্দেহ, এদের রিস্ক থাকতে পারে। যখন আমরা এই ধরনের সিমটমগুলো পাচ্ছি যে বাচ্চা খেতে গেলে অল্পতে টায়ার্ড হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কিংবা তার বুকে ব্যথা, তখন আমরা সচেতন হই যে তাহলেতে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং এখন তো পরীক্ষা নিরীক্ষা আরও একটু সহজতর হয়েছে। এটা আগে যেমন সেন্ট্রালাইজ ছিল, শুধু ঢাকা বেস ছিল, এখন আস্তে আস্তে সেটা দ্রুততমভাবে এটা এখন বিভাগীয় শহরে, ইভেন এটা জেলা শহরেও ছড়িয়ে গেছে। কোথাও কোথাও দেখা যায় কি যে উপজেলা লেভেলেও হৃদরোগ নির্ণয় করার ব্যবস্থা কিন্তু এখন একটা সিম্পল একটা ইকো করলে, একটা ইসিজি করলে, একটা এক্স রে করলে আমরা কিন্তু বুঝতে পারি যে তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। এবং একটা ইকো যদি আমরা করতে পারি, এটা দিয়ে সুনির্দিষ্টভাবে আমরা বলে দেওয়া সম্ভব যে তার জন্মগত কোন ধরনের হৃদরোগ আছে কি নাই, কিংবা অর্জিত কোনো হৃদরোগ আছে কি নাই, তার কি ভালভ অ্যাট্রাক্ট হয়েছে নাকি আসলে তার জন্মগত আগে থেকেই হৃদরোগ নিয়ে এসে জন্মগ্রহণ করেছে। তো আসলে বিষয়টা সহজ নয় এবং এটাতে আসলে অ্যাওয়ারনেসের অনেক জরুরি ভিত্তিতে আসলে অ্যাওয়ারনেস ডেভেলপ করা উচিত। তো এখন আপনি যেরকমটি বলছেন যে জন্মের পরে কিছু সিমটম বা লক্ষণের মাধ্যমে প্যারেন্টসরা ফার্স্ট অ্যাওয়ার হবে, কারণ যতদূর আমরা জানি যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কখন কোন সময় আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। তো চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও ডিটেল আলোচনা করব, দর্শকদের কাছ থেকে একটু দেখি যদি আমাদের সাথে কেউ থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন বিআরবি হাসপাতাল নিবেদিত টেলি প্রেসক্রিপশন আয়োজনটিতে। চ্যানেলের পর্দায় দেখছেন একেবারেই সরাসরি স্ক্রোলে দেখানো নাম্বারে আপনাদের আজকের বিষয় নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই করবেন, আমাদের চিকিৎসক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের আজকের বিষয় শিশুদের হৃদরোগ এবং চিকিৎসা ব্যবস্থা। চলুন আলোচনায় ফিরে যাই। স্যার, যেমনটি আমরা কথা প্রসঙ্গে বলছিলাম যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা বাচ্চা জন্মের পরে যে সিমটমগুলোর কথা বললেন, যে নীলাভ হয়ে যাওয়া বা বারবার ব্রিদিং ডিসকমফোর্ট বা পালস বেড়ে যাওয়া, এই সকল ইয়েটা। তো আপনাদের প্যারেন্টসদের প্রতি কি কোনো কিছু বলার আছে যে আসলে কি কখন আপনার কাছে নিয়ে আসবে বা আপনাদের কাছে নিয়ে আসবে? অবশ্যই, সেটা হচ্ছে যে একটা মা যখন দেখতে পারে, স্পেশালি যদি প্রথম মা না হয়, তার আগের বাচ্চা এবং এই বাচ্চার মধ্যে তার পার্থক্য সে বুঝতে পারে। যেমন এই বাচ্চাটা খেতে গেলে সে দেখা যায় কি যে অল্প খেয়ে সে ছেড়ে দিচ্ছে, যেটা আগের বাচ্চা খেত এক টানে হয়তো খেয়ে ফেলতো, কিন্তু এই বাচ্চাটা হয় কি একবার খাচ্ছে, খেয়ে আবার একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে আবার সে আবার সাক করছে। ফলে এই যে রেস্ট সাক এই যে সাইকেলটা, এটা আগের বাচ্চা ছিল না, তখন এই বাচ্চা তার সে পাচ্ছে। আগের বাচ্চা যেরকম ওয়েল গ্রোন একটা বেবি ছিল, সে তার যেটা যে মাসে ওজন হওয়ার কথা, যে বছরে যে ওজন হওয়ার কথা, আসলে ওই বাচ্চার মতো এই বাচ্চাটা ওজনে ওইভাবে বাড়ছে না। কিংবা জন্মের সময়ই দেখা গেল কি বাচ্চাটা কান্না করলে নীল হয়ে যাচ্ছে, কিংবা হাতের তলা পায়ের তলা নীলই থাকছে, তার আঙুলগুলো নীল হয়ে যাচ্ছে, কান্না করলে ঠোঁটগুলো নীল থাকছে। এসব দেখলে তখন তাদেরকে সন্দেহ করতে হবে যে তাদের বাচ্চার জন্মগত হৃদরোগ থাকতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জি, এবার যদি চিকিৎসার কথাই জিজ্ঞেস করি আপনাকে, আপনি সরকারি হসপিটালেও রয়েছেন, প্রাইভেটভাবেও প্র্যাকটিস করছেন, তো বাংলাদেশে বর্তমানে শিশু হৃদরোগের চিকিৎসার কতটুকু অগ্রগতি হলো শুনবো? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে একটা সময় ছিল যে এইসব শিশুদের হৃদরোগ নির্ণয় করাই একটা সম্ভব হতো না, কিংবা আমরা ডাক্তারদের ক্লিনিশিয়ানদের উপর তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতার উপর আমরা নির্ভর করতাম। কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থাটা উন্নত থেকে উন্নততর হওয়ার কারণে আমরা কিন্তু জন্মের আগেই বুঝতে পারি যে এই বাচ্চাটা জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে কিনা। যেমন আমি আপনাকে আগেই বলেছিলাম যে রিস্ক গ্রুপ কারা, কাদের আমরা সন্দেহ করবো যে এই বাচ্চাদের জন্মগত হৃদরোগ নিয়ে আসতে পারে।
সেই ক্ষেত্রে যেমন মায়েদের যদি ডায়াবেটিস থাকে আমরা আগেই বলেছিলাম, কিংবা যদি আমাদের অন্য বাচ্চা হার্টের হৃদরোগ থেকে থাকে কিংবা আবার বাবা মারও জন্মগত হৃদরোগ ছিল, আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সন্দেহ করি এবং সেই ক্ষেত্রে আমরা আগেই বলে দিই যে তাকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি বলে একটা আল্ট্রাসাউন্ডের মতোই একটা ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে আমরা স্পেসিফিকভাবে বাচ্চা পেটে থাকতেই তার গর্ভাবস্থায় আমরা হার্টের ইকোটা করে বলে দিতে পারি যে সে স্বাভাবিক হার্ট নিয়ে আসছে নাকি তার জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে। সেক্ষেত্রে যেমন ধরেন আমরা প্ল্যান আগেই করে ফেলতে পারি যে না, তার যেহেতু জন্মগত হৃদরোগ নিয়ে আসতেছে তাহলে তাকে স্পেশাল একটা সিচুয়েশনে ডেলিভারিটা করাতে হবে। নর্মাল আমরা ডেলিভারি করি কিংবা সিজারিয়ান সেকশন করি, সেটা আমাদের প্ল্যান অনুযায়ী যেখানে এই হৃদরোগের চিকিৎসা ব্যবস্থাটা আছে, যেমন সরকারি কিছু কিছু জায়গায় আছে, যেমন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ শিশু হাসপাতাল কিংবা হৃদরোগ হাসপাতাল কিংবা আপনার হচ্ছে জাতীয় হৃদরোগ হাসপাতাল, এইসব। কিন্তু বাংলাদেশ মেডিকেল সুবিধা হচ্ছে যে এখানে যেমন ডেলিভারির ব্যবস্থাটাও আছে, আবার নবজাতক বিভাগটাও রয়েছে, শিশু হৃদরোগ বিভাগটাও রয়েছে। এরকম একটা সব ধরনের সমন্বিত চিকিৎসা ব্যবস্থা যেখানে রয়েছে সেইখানে তাকে ডেলিভারি প্ল্যানটা করতে হবে। এটা একটা ব্যবস্থা। আরেকটা হচ্ছে যাদের হয়ে গেছে, হওয়ার পরে যাদের হৃদরোগটা নির্ণয় করা হয় তাদের জন্য তো ইকো, ইসিজি এবং এক্সরের মাধ্যমে আমরা যেমনটি বলছিলাম যে ইকোকার্ডিওগ্রাফি সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারি যে তার এই রোগটা হয়েছে। যখন আমরা সুনির্দিষ্টভাবে ওই রোগটা নির্ণয় করতে পারি তখন আমরা তার চিকিৎসা ব্যবস্থাটাও দিতে পারি, যে তার কি আসলে শুধু মেডিকেল চিকিৎসা দিলেই হয়ে যাবে, নাকি তাকে কোনো ইন্টারভেনশন করতে হবে, নাকি তাকে কোনো সার্জারি করতে হবে, সেই বিষয়গুলো তখন আমরা ওই যে ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে সুনির্দিষ্টভাবে করতে পারি। ইকোকার্ডিওগ্রাফি ছাড়াও আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট মানে রোগ নির্ণয় ব্যবস্থা রয়েছে, যেমন সিটি স্ক্যানের মাধ্যমে আমরা করতে পারি, এমআরআইয়ের মাধ্যমে আমরা করতে পারি, যদিও এগুলো এখনও আমাদের দেশে এতটা অ্যাভেলেবল হয় নাই। কিন্তু ইকোকার্ডিওগ্রাফিটা কিন্তু একেবারে প্রায় উপজেলা পর্যায়েও পর্যন্ত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সুবিধাটা। তো আমরা যেরকমটি দেখি যে আসলে স্বাভাবিকভাবে যে শিশু হৃদরোগের যে বিষয়টা থাকে এটা জটিলও বটে এবং এটাতে একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে পরিবারের। সেক্ষেত্রে আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো আসলে দারিদ্র্য সীমার নিচে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে কোথায় গেলে প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যাবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদের বলতেন সুবিধা হতো। খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে মানুষ যখন একটা জন্মগত হৃদরোগ কিংবা বাচ্চার একটা হৃদরোগের খবর মা বাবা শুনতে পারে, তারা প্যানিক হয়ে যায়, তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে আসলে আমার বাচ্চাটা কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাবে। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আস্তে আস্তে চিকিৎসা ব্যবস্থাটা সেন্ট্রালাইজড থেকে ডিসেন্ট্রালাইজড হচ্ছে। ঢাকা থেকে আস্তে আস্তে পেরিফেরির দিকে, প্রান্তিক দিকে আস্তে আস্তে বর্ধিত হচ্ছে। সেক্ষেত্রে যেমন যদি তার খুবই জটিল ধরনের হৃদরোগ থাকে তাহলে ধরে নেওয়া হয় তার, যেটা আপনাকে বলছিলাম যে নীল হয়ে যাওয়ার যে জটিল ধরনের হৃদরোগগুলো, ওটা নির্ভর করে আসলে আমরা রোগটা কী ধরনের হৃদরোগ সেইটার উপর আমরা নির্ভর করে চিকিৎসা ব্যবস্থাটা আমরা কোথায় করলে ভালো হবে সেটা আমরা বলে দিতে পারি। যেমন বাংলাদেশ মেডিকেল একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে কিন্তু সব রকমের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে, এবং এখানে সার্জারির ব্যবস্থা রয়েছে এবং সার্জারি ছাড়া ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এবং আরেকটা বিষয় আপনি জেনে খুশি হবেন, সেটা হচ্ছে যে এখানে একটা সরকারি স্কিম রয়েছে, যে স্কিমের মাধ্যমে রুগীরা বিনা পয়সায় এখানে চিকিৎসা পেতে পারে। যেমন তার যদি ইন্টারভেনশনের মাধ্যমে লাগে সেটাও বিনা পয়সায় হতে পারে, এবং যদি তার সার্জারি লাগে সেটাও কিন্তু বিনা পয়সা হতে পারে। এবং এই যে একটা পরিবারের পক্ষে, গরিব দরিদ্র পরিবারের পক্ষে 2 থেকে 3 লাখ টাকা, কখনো কখনো 3 থেকে 5 লাখ টাকা জোগাড় করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু এই সরকারি ব্যবস্থাটা কিন্তু এটা বাংলাদেশ মেডিকেলে রয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠান যদি আমরা ধরি তাহলে ধরেন যে আরও যদি সরকারি প্রতিষ্ঠান যেমন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানেও কিন্তু এরকম অল্প খরচের মধ্যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এবং যদি আরও কিছু প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ধরি, যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কিংবা আরও কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলো ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার কিংবা বিআরবি হাসপাতালও, যেমন বিআরবি হাসপাতালের মতো যেরকম কিছু কিছু জায়গায় এরকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ল্যাবির হসপিটাল, পপুলার হাসপাতাল। এখন আস্তে আস্তে কিন্তু যেটা বলছিলাম যে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, এবং গভর্নমেন্ট থেকেও প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও দেখা যাচ্ছে কি এই চিকিৎসা ব্যবস্থাটা উন্নত করার চেষ্টা চলমান রয়েছে। এবং ফলে হচ্ছে কি আপনি একটা জিনিস জেনে খুশি হবেন, আগে যেই পরিমাণ লোক বাচ্চা কিংবা হৃদরোগ নিয়ে মানুষ দেশের বাইরে যেত, এখন কিন্তু অনেকটাই কমে আসছে।
জি, আর এটাই আসলে পরে জিজ্ঞেস করতাম আপনাকে। আপনি বলেছেন যে যথার্থই যে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন একেবারেই মানে অনেকাংশে বলা চলে অনেক আধুনিক হয়ে গেছে এবং বিশ্বমানের হয়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে আস্থা রাখতে হয়। আপনারা তো কাজ করে যাচ্ছেন ক্রমান্বয়ে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সবখানে। তো তারপরও কিন্তু এখনো দেখা যায় যে যারা একটু সচ্ছল পরিবারের তারা এখনো বাইরে চলে যেতে চায়। তো এই বিষয়ে আপনার আসলে কি বলার আছে? আসলে এটা একটা আস্থার বিষয়। একটা জিনিস চিন্তা করেন যে কোভিড যে শেষ সময়টা ছিল তখন কিন্তু মানুষ বাইরে যেতে পারতো না, তখন কিন্তু চিকিৎসাটা এখানে করছে। এবং এমন না যে ওই সময় একেবারে মৃত্যুর হারটা অনেক বেড়ে গিয়েছে, তা না। এই দেশের চিকিৎসকরা কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থায় সেটা করেছে। এবং এটা আগামী 10 বছর আগে, গত 10 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু এই ব্যবস্থাগুলোও ছিল না। এই একটা ক্যাথল্যাব ইনস্টল করা, সার্জারির ব্যবস্থা করা, এগুলো কিন্তু এখন যেমন সরকারি প্রতিষ্ঠানে হচ্ছে সেরকমভাবে প্রাইভেটাইজেশনের মাধ্যমেও কিন্তু হচ্ছে। ফলে অনেক জায়গায় দেখবেন যে অনেক প্রাইভেট হসপিটালে দেখা যাচ্ছে যে ওই কার্ডিয়াক্স বড় এবং বাচ্চাদের প্রত্যেকেরই সার্জারি এবং ইন্টারভেনশন মধ্যে চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে মানে এগুলো উন্নত থেকে উন্নততর হচ্ছে। এবং অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে এগুলো একটা সময় এই জন্য আমরা বিশ্বাস করি যে একটা সময় আর মানুষ তখন আর ওই বিদেশমুখী থাকবে না, এবং এদেশের মানুষরাই এদেশের চিকিৎসার ডাক্তারদের উপরে তারা বিশ্বাস অর্জন করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস যে এইখানে থেকেই এই রকম চিকিৎসা ব্যবস্থাটা করা সম্ভব। জি, আমরাও সেটি আশা করি যে আশা ফিরে আসুক। তো স্যার এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি বিআরবি হসপিটালে আছেন। তো বিআরবি হাসপাতালে আপনি এই কার্ডিয়াক ইন্টারভেনশন ইউনিটটা দেখছেন। তো সেখানে আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন যে কি ধরনের রোগী আসে এবং কি ধরনের চিকিৎসা করা হয় সেখানে? এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা যেটা বলছিলাম যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে এটা জিনিসগুলোর গুরুত্ব অনুধাবন করতে পারছেন। ফলে তারা কিন্তু এই সব প্রতিষ্ঠানগুলোতে এই হৃদরোগের চিকিৎসা ব্যবস্থাটা এখন কোথাও কোথাও শুরু হয়ে গেছে, কোথাও কোথাও শুরুর পর্যায়ে রয়েছে। বিআরবি হাসপাতালে এরকম একটা শুরুর পর্যায়ে রয়েছে। যেমন বিআরবি হাসপাতালে এখন যে চিকিৎসা ব্যবস্থাটা, যেমন বিআরবি হাসপাতালে অনেক ডেলিভারি হচ্ছে, কিন্তু আগে অ্যান্টিনেটালি বা জন্মের আগে আমরা জানতে পারতাম না যে তার এই বাচ্চাটা জন্মগত হৃদরোগ নিয়ে আসছে কিনা। তার জন্য আলাদা যে প্ল্যান করা, সেই প্ল্যান অনুযায়ী তাকে ব্যবস্থাপত্র নেওয়া, সেটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু সেটা হচ্ছে। যেমন গর্ভাবস্থায় থাকতেই আমরা যখন সন্দেহ করছি যে এই বাচ্চা মায়ের জন্মগত হৃদরোগ থাকতে পারে, তাদের কিন্তু আমরা সেটা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসছি। এটা একটা জিনিস। এবং তার প্ল্যানটা আমরা করতে পারছি যে কোথায় ডেলিভারিটা করতে হবে, তার জন্য কি কি আমাদের আগে থেকেই আমরা ব্যবস্থাপত্র রাখতে পারি সেটা। আবার যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোরও আমরা মেডিকেল ট্রিটমেন্টগুলো আমরা এখনও বিআরবি হসপিটালে দিতে পারছি। রোগ নির্ণয়টা পারফেক্টলি আমরা করতে পারছি বিআরবি হসপিটাল থেকে। কিন্তু বিআরবি হাসপাতালে এখনও ক্যাথল্যাবটা ইনস্টল হয়নি, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এবং সার্জারি একটা ইউনিট হওয়ার কথা, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি যে এটা 1-1.5 বছরের মধ্যে এটা যদি হয়ে যায় তাহলে ফুল ফেজ কার্ডিয়াক সাপোর্টটা এখানে কি বড়দের কি বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থাটা এখানেই সম্ভব। আমরা যদি মোটা দাগে বলি যে আসলে প্রসেসটা কিন্তু আসলে আগে থেকেই শুরু হয়ে যেতে হবে। হ্যাঁ, মানে একটা মা প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে যে প্রপার অ্যান্টিনেটাল চেক আপ কেয়ার, এবং এটার পরবর্তীতে আসলে আমরা ডিসিশন নিতে সুবিধা হবে আমাদের। তো ইন দ্যাট কেস যদি আমি বলে থাকি যে এখনও তো আসলে অসচেতনতার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার হসপিটালে ডেলিভারিটা হচ্ছে না, বা ওইভাবে করে হয়তো অ্যান্টিনাটাল চেক আপ নেওয়া হচ্ছে না। আমি সারা বাংলাদেশের মানে আলোকে যদি আমি বলতে চাই, তো ইন দ্যাট কেস যে কতদিনের ভিতরে আসলে রোগটা আইডেন্টিফাই করে আপনার চিকিৎসা ব্যবস্থাটা মানে চিকিৎসাটা অ্যাভেল করতে হবে, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে যেটা বললাম, সচেতনতার অভাব, যেটা আসলে আগে কিন্তু মানুষ একেবারেই হাসপাতালমুখী হইতে চাইতো না, কিন্তু এখন কিন্তু গ্রামেগঞ্জেও আমরা যারা যাচ্ছি দেখি, তারা কিন্তু দেখি যে মানুষ কিন্তু এখন চিকিৎসকের কাছে যাওয়াটাকে মানে প্রায়োরিটি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। যে না, আমরা একটা বাচ্চা নিতে চাচ্ছি কিংবা আমাদের বাচ্চা পেটে চলে আসে, এখন একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার, এটা আগের চেয়ে এখন কিন্তু অনেকটা বেড়েছে। যদিও সেটা সেই রকম না, এখনও অতটা হসপিটালে যেমন যেই কনসিভ করছে বা গর্ভাবস্থায় আসছে সেই যে ডাক্তারের কাছে যাচ্ছে তা না, তবে এটা অনেকাংশেই বেড়েছে আমি বলবো।
মানুষ আগের চেয়ে অনেকটা কিছুটা সচেতন হয়েছে যারা ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছে। সুতরাং এটা আস্তে আস্তে বাড়ছে। যেমন যেটা আমরা বলছিলাম যে যখন একটা মা প্রেগনেন্ট হয় বা পরিবারে একটা প্ল্যান করে যে তাদের একটা বাচ্চা নিতে হবে, তখন তারা আগে থেকে প্ল্যান তাকে করতে হবে যে না, আমাদের কিছু চেক আপে আমাদেরকে যেতে হবে, আমরা আমাদের বাচ্চা আসার পরপরই তার কোনো অসুবিধা আছে কিনা, মায়ের কোনো অসুবিধা আছে কিনা সেটা দেখার জন্য আগে থেকেই তাদেরকে প্ল্যান করতে হবে যে না। আর যাদের হয়ে গেছে, যাদের মনে হচ্ছে যে সিমটমটা থাকতে পারে, প্রায়ই ঠান্ডা কাশি লাগছে, কিংবা বাচ্চা কান্না করলে নীল হয়ে যাচ্ছে, কিংবা হাতের তলা পায়ের তলা নীল দেখা যাচ্ছে, নখগুলা ব্লু হয়ে যাচ্ছে, নীল হয়ে দেখা যাচ্ছে, এইসব ক্ষেত্রে তখনই আসলে ডাক্তারদের কাছে শরণাপন্ন হতে হবে। নো ওয়েট টু ডিলে। কনজেনিটাল যাদের হার্টে, বাংলায় যদি বলি হার্টে ফুটা বলে, তো এটা যদি হয়ে থাকে আপনার এই ক্ষেত্রে বা মানে যে সকল সেপ্টাল ডিফেক্ট থাকে, এই ক্ষেত্রে কত দ্রুত অপারেশনের প্রয়োজন রয়েছে, বা এটা কি ডিসিশন নিতে লেট করলে কোনো সমস্যা হতে পারে কিনা এর বিষয়ে যদি বলেন। এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে হার্টের ছিদ্র থাকলে কখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব, কিংবা কখন আমরা অপারেশন করব, কখন আমাদের চিকিৎসাটা লাগবেই, আমরা কিভাবে সেটা বুঝতে পারবো, এটাও আসলে নির্ভর করে রোগটার ধরন কী রকম সেটার উপরে। যদি দেখা যায় যে নীলাভ এবং সেটা তার গ্রোথটাকে খুবই তার যে শারীরিক বৃদ্ধি সেটা যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যে তার ওজন বাড়ছে না, তার হচ্ছে যে গ্রোথটা ফেইলুর হয়ে যাচ্ছে, ওজন বাড়বে কি ওজন আরও কমছে বয়স অনুপাতে, তাহলে কিন্তু আমাদের ওইটা আর ওয়েট করা যাবে না, তাহলে আমাদেরকে দ্রুতই এটার অপারেশন করে ফেলতে হবে। আবার কিছু কিছু আছে যেগুলা কম জটিলতর, যেগুলার গ্রোথটা ফেইলুর হচ্ছে না, সে বাড়ছে ঠিক মতো কিন্তু তার নীল হয়ে যাচ্ছে, সে যখন একটু ইফোর্ট দিচ্ছে, একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, তখন সে নীল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে আর বসে থাকা যাবে না, তাকে অপারেশন করে ফেলতে হবে। আর যেগুলো আমরা ইন্টারভেনশনের মাধ্যমে, যেগুলো ছিদ্রগুলা হার্টে ছিদ্র আছে কিন্তু নীলাভ না, অনীলাভ যেগুলো, সেগুলো বয়স ভেদে আমরা ব্যবস্থা নিয়ে থাকি, বয়স ভেদে ব্যবস্থা নিয়ে থাকি। সাধারণত যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি থাকে, উপরের দুইটা চেম্বারের মাঝখানে যে কমিউনিকেশনটা যদি ছিদ্রটা থাকে, তাহলে আমরা এটা 3 থেকে 4 বছর বা প্রি স্কুল এজ বলে থাকি। আচ্ছা, হ্যাঁ। আবার বা সেপ্টাল ডিফেক্ট যদি হয়েই থাকে, তাহলে আমরা 1.5 থেকে 2 বছর পর্যন্ত, যেমন নিচের 2 চেম্বারের মাঝখানে ভিএসডি যদি থেকে থাকে, সেগুলোকে আমরা 2 বছর 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। এরকম আর কি, যে সেটা রোগ ভেদে, সেটা কবে যদি আমরা সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস করতে পারি, রোগটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারি যে কোন সময়ের মধ্যে এই চিকিৎসাটা জরুরি। জি। তো আমরা তো এতক্ষণ বলছিলাম মোস্টলি যে কনজেনিটাল অ্যানোমালিস বা জন্মগত যে হৃদরোগ নিয়ে বাবুদের থাকতে পারে। তো অনেক ক্ষেত্রে আপনি বললেন যে বাত জ্বর থাকলে বা অন্যান্য প্রবলেম যদি থেকে থাকে, অথবা ধরেন ডেঙ্গি থেকেও কমপ্লিকেশনস হয় এখন ইদানিং দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার অভিজ্ঞতাটা একটু শুনবো। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আগে যেমন অর্জিত রোগ বলি আমরা, শিশুদের অর্জিত হৃদরোগ, সেটা কীরকম, যেমন ওই যে বাত জ্বর যেটা আপনি বললেন, তার হয়তো 2-3 সপ্তাহ আগে ঠান্ডা কাশি লেগেছিল, তারপরে দেখা গেলো কি তার চেস্ট পেইন হচ্ছে। এরকম যদি হয়, তাহলে তখন আমরা কিন্তু বাত জ্বর আছে কিনা সেটা আমরা সন্দেহ করে থাকি। এবং এই বাত জ্বর নির্ণয় করার জন্য কিছু ক্লিনিক্যাল বৈশিষ্ট্য আছে, যেমন তার হচ্ছে যে আমরা কিছু মেজর বৈশিষ্ট্য বলি, কিছু মাইনর বৈশিষ্ট্য বলি, যেগুলো থাকলে আমরা সন্দেহ করি যে তার হার্টের সমস্যা হচ্ছে, বাত জ্বরটা থাকতে পারে। যেমন তার একটা, যেমন আমরা বললাম যে বুকে ব্যথা যদি থাকে, তার যদি জয়েন্ট পেইন থাকে, একবার এই জয়েন্টে পেইন ছিল, একবার এই জয়েন্টে পেইন হচ্ছে, একবার হাঁটুর এই জয়েন্টে পেইন, একবার হাঁটুর এই জয়েন্টে পেইন হচ্ছে, মানে এটাকে বলে মাইগ্রেটরি আর্থ্রাইটিস, একবার এই পায়ে একবার এই পায়ে। এরকম কিছু মেজর ক্রাইটেরিয়া আছে, যেগুলো থাকলে আমরা, এরকম 5টি মেজর ক্রাইটেরিয়া আছে, আরও কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, যেগুলো থাকলে আমরা তখন বলি যে তার বাত জ্বর থাকার সম্ভাবনা আছে। কিন্তু অনেক সময় মিসডায়াগনোসিসও হয়, যেমন ধরেন যে বুকে ব্যথা একটু আছে, কিন্তু তার হয়তো একটু এএসও টাইটারটা বেশি, তখন আমরা তাকে বাত জ্বরের ক্যাটাগরিতে ফেলে দিই, দীর্ঘদিন ধরে বাত জ্বরের চিকিৎসা করি, অথচ তার কিন্তু বাত জ্বর নাই। তো সেই জন্য রোগ নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয় যদি আমরা সঠিকভাবে করতে পারি, তার চিকিৎসা ব্যবস্থাটা আমরা সঠিকভাবে দিতে পারি। জি স্যার, আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আরও একবার কৃতজ্ঞতা, আপনি চ্যানেল আইতে এসেছেন, আমাদের আজকের আয়োজনটিতে অংশ নিয়েছেন। চ্যানেল আইকেও ধন্যবাদ, এবং সেই সাথে চ্যানেল আইয়ের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি হাসপাতাল নিবেদিত টেলি প্রেসক্রিপশন আয়োজন চ্যানেলের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পরের আলোচনা অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।